রোববার থেকে শুরু হামের জরুরি টিকাদান কর্মসূচি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পাবে 6 মাস থেকে 10 বছর বয়সীরা, হাসপাতালে রোগীর চাপ। দাম না বাড়ানোর ঘোষণার পরও ঠেকানো যাচ্ছে না মজুত। 3 জেলায় 12,000 লিটার তেল জব্দ। অনেক স্থানেই ফুয়েল কার্ড না পাওয়ার অভিযোগ। নতুন বাজার থেকে আমদানির চেষ্টা। মাত্র 10 মিনিটের কাল বৈশাখী তাণ্ডবে মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, উপড়ে গেছে গাছপালা। বরিশালের কীর্তনখোলা নদীতে ভাটার টানে লঞ্চ ডুবি, হতাহত নেই। কৃষকের ভাগ্য পরিবর্তনে আশার আলো জাগাচ্ছে কৃষক কার্ড। দেয়া হবে 1 বৈশাখ থেকে। সুবিধা নিশ্চিত হলে ঘুরে দাঁড়াবে কৃষিখাত, বলছেন বিশেষজ্ঞরা। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আলাদা 4 সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ 6 জন নিহত, আহত আরও 3। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। প্রতিদিনই হামে আক্রান্ত নতুন রোগী ভর্তি হচ্ছে দেশের বিভিন্ন হাসপাতালে। আক্রান্তদের 1/3 9 মাসের চেয়ে কম বয়সী শিশু। সংক্রমণ ঠেকাতে আইসোলেশন ওয়ার্ডে চলছে চিকিৎসা। অনেক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। চিকিৎসকরা বলছেন, সর্দি জ্বর হলেই আতঙ্কিত না হয়ে স্বাভাবিক চিকিৎসা দিতে হবে। জনসমাগম স্থলে না যাওয়া সহ তরল ও পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে সাবিত সারওয়ারের প্রতিবেদন। প্রতিদিনই শনাক্ত হচ্ছে হামে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে বাড়ছে রোগী ও স্বজনদের ভিড়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াচ্ছেন চিকিৎসকরা। ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য আমরা ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য বলবো। বুধবার সকাল পর্যন্ত গেল 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে আরও 22 জন, মারা গেছে 1 জন। আক্রান্তদের বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন, 9 মাসে টিকা দেওয়ার কথা থাকলেও 3 থেকে 5 মাস বয়সী শিশুরাও হামে আক্রান্ত হচ্ছে। যে ভ্যাকসিনেশন দেওয়া হয় এটি কিন্তু 9 মাস এবং 15 মাসে দেওয়া হয়। স্বভাবতই 9 মাসের আগে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে বোঝা যাচ্ছে যে তারা এই ভ্যাকসিনের সুযোগই পায় নাই। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডেও আক্রান্তদের ভিড়। হামের উপসর্গ নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে গড়ে 10 জন শিশু। সংক্রামক রোগ হওয়ার কারণে 3টি আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত শিশুকে বুকের দুধের পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। হাম রোগী হওয়ার পরে চিকিৎসা তেমন একটা জটিল কিছু না। জ্বরের জন্য আমরা প্যারাসিটামল, নর্মাল খাদ্যখানা চালিয়ে যাও, আর ভিটামিন এ ক্যাপসুল আমরা দিতে বলি, এনশিওর করতে বলি। চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 40 জন। এর মধ্যে 4 জনকে আইসিইউতে নেওয়া হয়েছে। শুধু হাম হলে আসলে হসপিটাল ভর্তির প্রয়োজন নাই, কারণ হাম সাধারণত একটি সেলফ লিমিটিং ডিজিজ, যেটা ধরেন আপনার জ্বর, কাশি, সর্দির সাধারণ ওষুধ খেলেই ভালো হয়ে যায়। সারা দেশের মতো সিলেটেও বাড়ছে হাম রোগীর সংখ্যা। গেল 1 সপ্তাহে জেলায় 45 জন রোগীর দেহে হাম শনাক্ত হয়েছে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছে 17 জন। আক্রান্তদের 1/3 9 মাসের চেয়ে কম বয়সী শিশু। চিকিৎসকরা বলছেন, দ্বিতীয় টিকা গ্রহণ করেনি এমন শিশুর সংখ্যাও রয়েছে। সবাইকে অনুরোধ করব, আসলে আতঙ্কের এখানে কিছু নেই। এটা আসলে প্রতি 5 বছর পরই হামের প্রকোপ একটু বৃদ্ধি পায়। আমরা সম্পূর্ণ সতর্ক আছি। নওগাঁয় হঠাৎ বাড়তে শুরু করেছে রোগের সংক্রমণ। এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 41 জন। সংক্রমণ ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া ভোলা, গাজীপুর ও কিশোরগঞ্জ সহ সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ। বেশিরভাগ হাসপাতালে শয্যা সংকটে মেঝেতে রেখে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাবিত সারওয়ার, এখন। দেশ জুড়ে হামের প্রকোপ ঠেকাতে আগামী রোববার থেকে জরুরি টিকাদান কর্মসূচি শুরু হবে। সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, 6 মাস থেকে 10 বছর বয়সীরা এই টিকা পাবে। প্রয়োজনীয় শয্যা ও ভেন্টিলেটর প্রস্তুত করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
ভ্যাকসিন এবং সিরিঞ্জেস আমরা গ্রাম অঞ্চলে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। রবিবার সকাল থেকে আমরা নিজেরা বিভিন্ন জায়গায় এটা উদ্বোধনী শুরু করবো ইনশাল্লাহ। যত ভয়াবহভাবে মিজেলস আমাদেরকে আক্রমণ করেছে, আমরা তার চেয়ে দ্রুত গতিতে কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি। কিছু ক্যাজুয়ালিটিস হয়েছে, বাট অবশ্যই বলবো এটা আমাদের অনেকটা সার্থকতা। উই হ্যাভ ম্যানেজড ইট প্রপারলি। আমরা ওয়ার্ড ম্যানেজ করেছি, বিভিন্ন জায়গায় ভেন্টিলেটর কালেক্ট করে আমরা সব জায়গায় ভেন্টিলেটরের ব্যবস্থা করেছি, যাতে করে ভেন্টিলেশন দেওয়া যায়, বাচ্চারা যাতে অক্সিজেন অভাবে মারা না যায়। চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যার বেশিরভাগই শিশু। অনেক ক্ষেত্রে মেঝেতেও জায়গা না পেয়ে রোগীদের সিঁড়িতে শুয়ে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যার জেলা হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সোহান মাহমুদ। সোহান, চাঁপাইনবাবগঞ্জের হামের পরিস্থিতি কেমন দেখছেন? চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন রোগীদের? লাইবা, গত 10 দিনের বেশি সময় ধরেই চাঁপাইনবাবগঞ্জে হামের প্রকোপ বেড়েছে। এতে হাসপাতাল কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে, কারণ হাসপাতালের বেড শয্যা রয়েছে মাত্র 20টি, কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় 70-এর বেশি রোগী। এতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। অনেকেই মেঝেতেও স্থান না পেয়ে ঠাঁই নিতে হচ্ছে, সিঁড়িতে বসে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। এতে যেমন ভোগান্তি বেড়েছে, তেমন আরও এই রোগটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা এটি কিন্তু বেড়েছে। আমরা এ বিষয়ে কথা বলেছিলাম জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তিনি বলছেন আসলে এই চাঁপাইনবাবগঞ্জে হাম আক্রান্ত রোগীদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, এটির মাত্র 20টি বেড রয়েছে। এছাড়াও এই চাঁপাইনবাবগঞ্জে কিন্তু আইসিইউর ব্যবস্থা নেই। সেক্ষেত্রে এই চাঁপাইনবাবগঞ্জের যারা বেশি সংকটাপন্ন অবস্থায় হচ্ছেন তাদেরকে পাঠানো হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে আইসিইউর ব্যবস্থা করা হচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আগামী রোববার থেকে চাঁপাইনবাবগঞ্জ সহ সারা দেশেই আসলে টিকা কার্যক্রম শুরু হবে। সে বিষয়ে সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন এই চাঁপাইনবাবগঞ্জে কিছুদিন আগে থেকেই আসলে এই হামের টিকা কার্যক্রম চলছে, বা বুথ বসিয়ে তারা টিকা কার্যক্রম করছেন, টিকা দেয়া হচ্ছে। তবে অনেকেই আসলে এই টিকা কার্যক্রমের মধ্যে আসতে চান না, একটা অনীহা দেখা দিয়েছে এই টিকা কার্যক্রমে। তো লাইভে ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সোহান মাহমুদ, জানাচ্ছিলেন সেখানকার হাম পরিস্থিতি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। জ্বালানির সংকটে রাজশাহীতে বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি ফিলিং স্টেশন। তবে যে কয়টিতে তেল আছে সেগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা করছেন গ্রাহকরা। আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, কোন ধরনের বাহনে কি পরিমাণ তেল দেওয়া হচ্ছে জানতে চাইছি, আর পাম্পগুলো কি রেশনিং করে চলছে কিনা? লাইবা, দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যানবাহন, বিশেষ করে বাইকার যারা আছেন তারা কিন্তু দীর্ঘ সারি ধরে দাঁড়িয়ে আছেন রাজশাহীর কাজলা, যে এখানে একটি নয়ান ফিলিং স্টেশন আছে সেখানে। এছাড়া নগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা ঘুরে দেখেছি, সেখানে বেশিরভাগ তেল পাম্প কিন্তু ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে, কারণ জ্বালানি তেলের সেখানে সরবরাহ নেই বা মজুত নেই, যার কারণে মূলত সেগুলো বন্ধ রাখা হয়েছে। সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আরও বেশ কয়েকটি জায়গায় তেল দেওয়া হয়েছে, তার মধ্যে কুমারপাড়া এবং আলুপট্টি এই জায়গাগুলোতে দেওয়া হয়েছে। এখন কাজলার যে জায়গাটি নয়ান পেট্রোলিয়াম এজেন্সি, এখানে কিন্তু এই বিকেলবেলার থেকে কিন্তু এখানে তেল যে দেয়া সেটি কিন্তু শুরু হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটর সাইকেল চালক যারা আছেন তারা কিন্তু দীর্ঘ সময় ধরে লম্বা লাইন ধরে কিন্তু অপেক্ষায় আছেন কখন তারা আসলে এই সিরিয়াল অনুযায়ী তারা তেল সংগ্রহ করতে পারেন। এবং পাশাপাশি এখানে আরেক পাশে কিন্তু দেয়া হচ্ছে, যেখানে কার সহ অন্যান্য যেসব গাড়ি আছে সেই যানবাহনগুলোতে কিন্তু দেয়া হচ্ছে। মূলত এখানে শুধুমাত্র সর্বোচ্চ 500 টাকার পেট্রোল কিন্তু তারা সংগ্রহ করতে পারছেন। এখানে অন্যান্য যেসব ডিজেল সেগুলো কিন্তু সরবরাহ এখানে নাই, অকটেন সরবরাহ কিন্তু শেষের দিকে। তবে এখানে যারা তেল নিতে আসেন গ্রাহকরা, তারা বলছেন যে আমরা যতক্ষণ না তেলের সরবরাহ বা তেলের স্বাভাবিক পরিস্থিতি ঠিকঠাক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা দীর্ঘ এই ভোগান্তি সেটি কিন্তু পোয়াচ্ছেন, এবং তারা দ্রুত এই ভোগান্তি নিরসন চান সরকারের কাছে, এমনটি কিন্তু তারা বলছেন। লাইবা, রাজশাহীর তেল পাম্প থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী থেকে জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান।
আজও দেশের বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ সারি। অভিযোগ রয়েছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত তেল না পাওয়ার। জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন জেলায় দেয়া হচ্ছে ফুয়েল কার্ড, নেওয়া হয়েছে জোর বিজোড় নম্বরের গাড়িতে আলাদা দিনে তেল দেওয়ার মতো ব্যতিক্রমী উদ্যোগ। এদিকে মজুত ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এতে সিরাজগঞ্জ, ভোলা ও নারায়ণগঞ্জে আলাদা অভিযানে জব্দ করা হয় 12,000 লিটারের বেশি ডিজেল। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল থেকেই রাজশাহীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। দীর্ঘ সময় তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকায় কর্মঘণ্টা কমছে বলে অভিযোগ ব্যবসায়ী ও চাকুরিজীবীদের। আমার অফিস টাইম হচ্ছে 9টার সময়, এখন 10টা 15 বাজে, আর আমি রাত 3টার সময় লাইনে দাঁড়াইছি। সমস্যার সময় নষ্ট হচ্ছে, আমাদের চাকরির বিঘাত ঘটছে, অনেক সমস্যা হচ্ছে। এদিকে ভোগান্তি কমাতে ও পাম্পে শৃঙ্খলা ফেরাতে রাজশাহীতে শুরু হয়েছে জোর বিজোর পদ্ধতিতে গাড়িতে আলাদা দিনে তেল দেওয়ার নিয়ম। পুলিশের তত্ত্বাবধানে সকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। আমরা চাই যে সবাই মিলে সকল সংকট যেন অতি দ্রুত নিরসন হয়। দ্বীপ জেলা ভোলাতেও জ্বালানি সংকট চরমে। এতে প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে চরম ভোগান্তিতে চালকরা। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবহন কার্যক্রম। মেহেরপুরেও জ্বালানি সংকট নিয়ে গ্রাহকদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করছে বিভিন্ন যানবাহন। অন্যদিকে জ্বালানি সরবরাহে শৃঙ্খলা ফেরাতে সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে। ঠাকুরগাঁয়েও শুরু হয়েছে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম, চলবে এপ্রিলের 4 তারিখ পর্যন্ত। তবে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ 1 এপ্রিল থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে 4 এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে দেশের বিভিন্ন জেলায় অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। সংকটের মধ্যে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে ভোলার একটি ফুয়েল পাম্পকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় 5,974 লিটার ডিজেল। এছাড়া নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 4,880 লিটার ডিজেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদ ইসলাম শামস, এখন। নতুন বাজার সৃষ্টির মাধ্যমে জ্বালানি তেলের সংকট নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপের সময় তিনি জানান, কাজাখস্তান থেকে ব্যারেল প্রতি $76 ডিজেল ক্রয়ের প্রস্তাব এসেছে। আমরা তো বিভিন্ন প্রস্তাব পাচ্ছি, আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই। তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। প্রস্তাব পেলেই হবে না, সে প্রক্রিয়াগুলো শেষ করার পরে যতক্ষণ পর্যন্ত উনি সরবরাহ না করছে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারবো না। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে নরসিংদীতে বাইক কেনাবেচা এবং সারাইয়ের কাজ নেমেছে অর্ধেকে। প্রত্যাশিত লেনদেন থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ীরা। মিপাকে জেলার প্রায় 1,200,000 মানুষ। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব এখন শুধু আন্তর্জাতিক রাজনীতি আর তেলের বাজারেই সীমাবদ্ধ নয়, এর ঢেউ এসে লাগতে শুরু করেছে দেশের স্থানীয় বাজারগুলোতেও। নরসিংদীতে কমেছে মোটরসাইকেল কেনাবেচা এবং সারাইয়ের কাজ, সে সাথে জেলার প্রায় 5 শতাধিক গ্যারেজ এবং শোরুমে কমেছে লেনদেন। গত 2 সপ্তাহ ধরে দেশের জ্বালানি তেলের বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এর প্রভাবে নরসিংদীর বাসাইল, ভেলানগর সহ জেলার বিভিন্ন উপজেলার মোটরসাইকেল শোরুমগুলো আগের চেয়ে অনেকটাই ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন ঈদের কাঙ্ক্ষিত কেনাবেচার প্রায় 20% কম হয়েছে এবার। এছাড়া স্বাভাবিক কেনাবেচা কমেছে গড়ে প্রায় 50%। ঈদের যে টার্গেট ছিল এখান থেকে আমাদের 20% মিনিমাম আমাদের টার্গেট ফিল আপ হয় নাই, শুধু তেলের কারণে। তেল না পাইলে গাড়ি চলবে কিভাবে? কারণ ঈদের আগে কিন্তু আমাদের ভালো একটা সেল হতো, ঠিক আছে, কিন্তু এই ঈদে সেল একেবারেই বন্ধ। বাইক বিক্রয় কেন্দ্র থেকে গ্যারেজ সার্ভিস সেন্টার 50% কাজ কমেছে সেখানেও। পুরনো বাইক চালাতে না পেরে এবং নতুন বাইকের ক্রেতা ও গ্রাহক কমে যাওয়ায় তাদের আয়ের খাতা নেমেছে অর্ধেকে। কোনো সার্ভিস সেন্টার ও গ্যারেজে ঝুলছে তালা। বর্তমান সময়ে আমরা যারা লোকাল টেকনিশিয়ান আছি, যারা কাজকর্ম করি, আগে যেমন 10টা কাজ পেতাম, এখন সারাদিনে একটা কাজও পাই না। এই যে খুলছি সারাদিন, একটা গাড়ি ওয়াশের জন্য আসে নাই।
নরসিংদীতে অন্তত 50,000 মানুষ সরাসরি ও পরোক্ষভাবে বাইক কেনাবেচা ও সারাইয়ের কাজে নিয়োজিত। দ্রুত জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। মৌলভীবাজারে 10 মিনিটের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত শতাধিক ঘরবাড়ি উপড়ে গেছে সহস্রাধিক গাছপালা। এ সময় আহত হন অন্তত 30 জন। কুলাউড়ার রবির বাজার এবং লংলা চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবির বাজার এলাকায় একটি ব্যাটারি চালিত অটোরিকশা চালক এবং এক যাত্রীর অল্পের জন্য বেঁচে যায়। এ সময় এক কিশোর আহত হয়। এ সময় ঝড়ে গাছ পড়ে কয়েকটি দোকান এবং বসতবাড়ি নষ্ট হয়। একই সময়ে লংলা চা বাগান এলাকায় ঘরের উপর বিশাল আকৃতির গাছ পড়ে প্রায় 30 জন আহত হয়। এছাড়াও ওই এলাকা সহ লালপুর এলাকায় বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরিশালের কীর্তনখোলা নদীতে চরমোনাই এলাকায় ভাটার টানে হেলে পড়ে যাত্রীবিহীন একটি লঞ্চ ডুবে গেছে। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে চরমোনাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় লঞ্চটি আগে থেকেই নোঙর করা ছিল। ভাটার সময় পানির টান বাড়লে লঞ্চটির পেছনের অংশ হেলে পড়ে এবং এক পর্যায়ে কাত হয়ে পানির নিচে তলিয়ে যায়। তবে লঞ্চটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ইতোমধ্যে ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করলেও জোয়ারের কারণে কিছুটা বাধার মুখে পড়তে হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন খুব শিগগিরই লঞ্চটি উদ্ধার করা সম্ভব হবে। বরিশালের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, যাত্রী না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং দ্রুত উদ্ধার কার্যক্রম শেষ করা হবে। লঞ্চ ডুবি নিয়ে আরও বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, উদ্ধার কাজ কোন পর্যায়ে রয়েছে জানতে চাই। লাইভে একটু জানিয়ে রাখি যে বেলা 12টা সাড়ে 12টার দিকে কিন্তু চরমোনাইয়ের এই এলাকাটিতেই কিন্তু এই লঞ্চটি নিমজ্জিত হয়। যে লঞ্চটি নিমজ্জিত হয় MV মানিক 4। গতকাল মধ্যরাতে কিন্তু মুন্সিগঞ্জ থেকে যাত্রী নিয়ে এই চরমোনাই মাহফিলের উদ্দেশ্যে এসে পৌঁছায় এবং এখানে যাত্রী নামিয়ে দেয়। এরপরে এখানেই নোঙর করা ছিল, খালি জায়গা পাওয়া এখানে তারা নোঙর করে রাখে। তবে আজ বেলা 12টার সময় যখন ভাটা শুরু হয় তখন লঞ্চটি আসলে সরিয়ে রাখা হয়নি, যার কারণে কিন্তু এক পাশ কিন্তু সেই লঞ্চটির বালির উপরে উঠে যায় এবং আস্তে আস্তে সেটি হেলে পড়ে এবং পানিতে নিমজ্জিত হয়ে যায়। সাথে সাথেই ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হন এবং এখন পর্যন্ত আপনাদের যদি দেখায় ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু এখনও ডুবুরি দলটি এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এসেই কিন্তু সেই পানির নিচে গিয়ে জাহাজটি শনাক্ত করেন এবং তারা সেখানের যে রুমগুলো রয়েছে, সেখানের যে জায়গাগুলো রয়েছে সেগুলো পরিদর্শন করে আসেন যে কোনো যাত্রী কিংবা কোনো মানুষ যাতে সেখানে না থাকে, তাহলে সাথে সাথে তারা উদ্ধার করবেন। এবং তারা বলছেন যে তারা আরও কিছুক্ষণ এখানে থাকবে, যদি কোনো নিখোঁজের সংবাদ পাওয়া যায় সেক্ষেত্রে তারা কিন্তু আবারও তাদের অভিযানটি পরিচালনা করবেন। এবং দেখছেন BAWT এর পক্ষ থেকে একটি বয়া কিন্তু নদীর যে জায়গাটিতে লঞ্চটি রয়েছে সেখানে কিন্তু দিয়ে রাখা হয়েছে, যাতে এখান থেকে চলাচলকারী যে অন্য লঞ্চগুলো রয়েছে তারা কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। এবং ডুবে যাওয়ার পর থেকেই উৎসুক জনতা কিন্তু এই নদীর পাড়ে ভিড় করছেন এবং পুলিশ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য BAWT এর যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা এবং যারা মালিক পক্ষ রয়েছেন তাদের যৌথ একটি সমঝোতায় কিন্তু এখানে উদ্ধার কাজটি চলমান শুরু হবে। তবে এখন পর্যন্ত উদ্ধার কাজ চলমানের কোনো লক্ষণ আমরা আসলে দেখতে পাইনি। এখানে কিন্তু উদ্ধার কাজ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে কিছুক্ষণ পর কিংবা আগামীকালকে হয়তো একটি সিদ্ধান্তের মাধ্যমে এখানে উদ্ধার কাজ শুরু হবে, জাহাজটি কীভাবে এখানে আসলে নিমজ্জিত জাহাজটি কীভাবে উদ্ধার করা যায়। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এখনও উপস্থিত রয়েছে। তারা বলছেন যে এখনো যদি কোনো খবর পাওয়া যায় যে কেউ এখানে রয়েছে সেক্ষেত্রে তারা তাদের অভিযানটি আবার পরিচালনা করবে। তো বরিশালের চরমোনাই এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ লাইভা। বরিশালের ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের সবশেষ খবর জানাচ্ছিলেন অমিত হাসান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পৃথক 4 সড়ক দুর্ঘটনায় 2 চালক, 2 যাত্রী ও স্কুল ছাত্র সহ 6 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 3 জন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি ও ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। পুলিশ জানায় সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলে 2 পরিবহনের 2 চালক নিহত হয়। এ সময় আহত হয় আরও 1 জন। অন্যদিকে ভোরে একই মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি বারপাড়ায় সিএনজি চালিত অটোরিকশার পেছনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিতে থাকা 2 যাত্রী নিহত হয়। এই ঘটনায় আরও 3 জন আহত হয়।
জিডিপিতে কৃষির ভূমিকা উল্লেখযোগ্য হলেও কৃষকদের সুরক্ষায় নেই তেমন কোনো পদক্ষেপ। বর্তমান সরকার কৃষকদের সুরক্ষা দিতে কৃষক কার্ড চালু করতে যাচ্ছে, যে কার্ডের মাধ্যমে কৃষক পাবে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা, কৃষি বীমা সহ পণ্য বিক্রয়ের সুবিধা। প্রান্তিক কৃষকরা বলছেন, এসব সুবিধা নিশ্চিত হলে দেশের কৃষি ও কৃষক ঘুরে দাঁড়াবে, বাড়বে শস্যের উৎপাদন, নিশ্চিত হবে কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা। গাইবান্ধা ঘুরে মাজেদুর রহমানের প্রতিবেদন এবং ছবি তুলেছেন রবিউল ইসলাম। গাইবান্ধায় যমুনার দুর্গম চরে চাষ করা হয়েছে ভুট্টা, মরিচ, পেঁয়াজ, রসুন, কালোজিরা ও বাদাম সহ নানা ফসল। ফলন ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রে হাসি ফোটে না কৃষকের মুখে। মাথার ঘাম পায়ে ফেলে উৎপাদিত শস্যের দাম পান না তারা। যোগাযোগ ব্যবস্থা ভালো না হয় মেলে না বিক্রির বাজারও। এতে চাষাবাদে ক্রমাগত আগ্রহ হারাচ্ছেন চাষিরা। এমন বাস্তবতায় সরকার ঘোষিত কৃষক কার্ডের সুবিধা জেনে খুশি চরাঞ্চলের মানুষ। গতবার আলুতে অনেক টাকা লস, এবারও আলুতে অনেক টাকা দাম নেই। একদিকে মার, একদিকে নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। হয়তো একটা জিনিস নিয়ে যাবো, যোগাযোগের ব্যবস্থা নাই। কৃষি কার্ড দিতে চাইছে, সেটা যেন আসল কৃষককে দেয়। পার্শ্ববর্তী জেলা বগুড়াতে চলতি মৌসুমে আলু উৎপাদন হয় 13 লাখ মেট্রিক টন। কেজি প্রতি উৎপাদন খরচ 12 টাকা হলেও বিক্রি ভরা মৌসুমে বিক্রি হয় 8 থেকে 10 টাকা কেজিতে। এতে মোটা অঙ্কের লোকসানের শিকার হয় কৃষক। এ অবস্থায় কৃষক ও কৃষি বাঁচাতে ভর্তুকি দেওয়ার দাবি ওঠে। সেই দাবি পূরণে কৃষি কার্ডকে ইতিবাচক হিসাবে দেখছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। কৃষি কার্ড দাম যেমন বাজার নেই, পেঁয়াজের বাজার নেই, এই সময় 15 টাকা 20 টাকা কেজি পেঁয়াজ। আমাদের যদি সরকার একটু হেল্প করে দেয় না, আমাদের কিছু পয়সা উঠে আসবে। কৃষক কার্ডের উদ্যোগ বাস্তবায়ন হলে কৃষকরা উদ্বুদ্ধ হবেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। কৃষক কার্ডের মাধ্যমে এই 10টি সেবা কৃষির পাশাপাশি আরও বাংলাদেশের প্রতিটি মানুষ এই অ্যাকাউন্ট অর্থাৎ সবার একটি হিসাব খোলা হবে এবং হিসাবের মাধ্যমে সে চিকিৎসা সেবা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে সেই কৃষক কার্ড ব্যবহার করতে পারবে ডেবিট কার্ডের মতো। গাইবান্ধা যেহেতু একটা চরবেষ্টিত এরিয়া, সেখানে কৃষক তার ন্যায্য মূল্য প্রাপ্তি সুবিধা পাবে এবং তাছাড়াও কৃষি কার্ডের মাধ্যমে কৃষক সার, বীজ এবং কৃষি ভর্তুকির যে সহায়তা, বন্যায় যদি ক্ষতিগ্রস্ত হয় সে তার ফসলের যে শস্য বীমা সহ শুরু করে সরকারি যে প্রণোদনার যে সুবিধাগুলো এসব পাবে। প্রকৃতিতে ঝড় বৃষ্টি, খরা, অনেক ফসল নষ্ট হয় কৃষকের, আবার কখনো দাম পান না এই ফসলের। তাই সামনের দিনে ফসল চাষ করতে হিমশিম খেতে হয় কৃষকের। এ অবস্থায় কৃষক কার্ড তাদের মনে একটি স্বস্তি জাগিয়েছে। তারা বলছেন, এই কৃষক কার্ড যেন বিতরণ হয় ন্যায্যতা এবং প্রকৃত কৃষকের মাঝে। গাইবান্ধা সাঘাটার গোবিন্দীচর থেকে মাজেদুর রহমান এখন। এদিকে জ্বালানি সংকটের সময় নড়াইলে আশার আলো জাগিয়েছে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প। সীমিত খরচে মিলছে বিরামহীন সেচ সুবিধা। প্রয়োজনীয় পানি পেয়ে হেসে উঠেছে ধান, ভুট্টা, তিল ও সবজি সহ বিভিন্ন প্রকার ফসলের ক্ষেত। খুশির ঝিলিক লেগেছে 5 শতাধিক প্রান্তিক কৃষকদের চোখে মুখে। সেচ খরচ কমে যাওয়ায় উৎপাদিত ফসল থেকে লাভের স্বপ্ন দেখছেন তারা। ইমরান হোসেনের পাঠানো তথ্যছবি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সোলার প্যানেল সূর্যের আলো শোষণ করছে, তা থেকে উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুতে চলছে সেচ পাম্প। ডিজেলের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষার বিড়ম্বনা নেই বিদ্যুতের জন্য অপেক্ষাও। এভাবে সোলার চালিত গভীর নলকূপ থেকে সেচ সুবিধা নিচ্ছেন নড়াইল সদরের তোলারামপুর এবং কালিয়া উপজেলার বিভিন্ন এলাকার চাষিরা। 3টি নলকূপের আওতায় অন্তত 250 বিঘা জমিতে ধান, ভুট্টা, তিল ও সবজি সহ বিভিন্ন ফসলের আবাদ করছেন চাষিরা। তেল লাগতেছে না, কারেন্ট লাগতেছে না, কোনো চিন্তা নেই। সূর্য তাপ হয় তখন পানি বেশি ওঠে। সোলারের আওতায় করে আমরা খুব সাশ্রয় এবং কম খরচে বেশি লাভ হচ্ছে আমাদের। সব চাষে আমরা করতেছি তেলের জন্য, আমাদের কোনো দৌড়াদৌড়ি করা লাগে না। খালি সূর্য থাকলে পারে আমরা দেওয়া আছে কি যে কাজগুলো করে যেতে পারে, তাতে দেওয়া আছে কি যে সব আমাদের কৃষকের লাভ। এখন সোলার দেওয়ার কারণে 3-4টে ফসল করা যাচ্ছে। কৃষকদের যে অভূতপূর্ব সাড়া পাচ্ছে, এরকম যদি আসলে বিভিন্ন জায়গায় এরকম স্থাপন করা হতো তাহলে কৃষকদের ভিতর এই তেলের যে সমস্যাটা, এই সমস্যাটার থাকতো না। শুধুমাত্র সূর্যের আলো থাকলে বিরামহীন ঘুরে চলে সেচ যন্ত্র। প্রতিদিন 16 ঘন্টায় 12 লাখ লিটার পানি উত্তোলন করছে নলকূপ 3টি। এতে একদিকে ডিজেল সাশ্রয় হচ্ছে 36 লিটার,
অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে ১৩২ ইউনিট। নিরাপদে সেচ সুবিধা বাড়াতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এভাবে যদি আমরা কৃষকদের কাছে এই ব্যবস্থাটি আরো জনপ্রিয় করতে পারি, তাহলে ভবিষ্যতে যে তেলের যে সংকট বা জ্বালানি সংকটে এটা কার্যকরী ভূমিকা পালন করতে পারবে। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে ৮ কিলোওয়াট করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ৩টি সোলার প্যানেল স্থাপন করা হয়। প্রতিটি প্যানেলে ৫.৫ ওয়াট শক্তির সেচ পাম্পে সেকেন্ডে ১৭ লিটার পানি উত্তোলন করা হচ্ছে। এখন নড়াইল। চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় নিজের ছবি সম্বলিত অবৈধ ব্যানার ও বিলবোর্ড নিজ হাতে অপসারণ করেছেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। বুধবার দুপুরে আলী খাঁ মসজিদ মোড় থেকে এই অভিযান শুরু করেন তিনি। মেয়রের অনুসারী নেতাকর্মীরা চকবাজার সহ আশেপাশের এলাকায় এসব ব্যানার ও পোস্টার লাগিয়েছিলেন বলে জানা গেছে। অভিযানে মেয়র নিজেই এগুলো অপসারণ করে একটি বার্তা দেন, আইন সবার জন্য সমান। মেয়র বলেন, নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় কোনো অবৈধ বিলবোর্ড বা ব্যানার সহ্য করা হবে না। এমনকি তার নিজের ছবি ব্যবহার করেও কেউ ব্যানার লাগালে তা সরিয়ে ফেলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি আরও জানিয়েছেন, নগরকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। দীর্ঘদিন ধরে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার, পোস্টার ও ফুটপাত দখলের কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছিল বলে উল্লেখ করেছেন তিনি। সুন্দরবনে মৌয়ালরা যেন ঝুঁকিমুক্তভাবে মধু সংগ্রহ করতে পারেন সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে সুন্দরবনে চলতি বছরের মধু আহরণ মৌসুমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মৌয়ালদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। যুক্ত আছে তাদেরকে কিভাবে আউটপুট বের করা যায় বা কতটুকু সীমাবদ্ধতা আছে, আমরা সবগুলো নিয়ে কাজ করছি। আমরা আশা করি যেভাবে সুন্দরভাবে করলে এই বনটা সুন্দরভাবে পরিচালিত হবে, আমাদের এই যে লাইফ লাইন যেটা মনে করেন আমাদের অক্সিজেন ভান্ডার সুন্দরবন, সেটাকে যেভাবে সুরক্ষা করা যাবে সেটার জন্য আমরা কাজ করব। কুষ্টিয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ১,৫,০০০ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী। অভিযানে শহরের কাটাইখানা মোড়ের প্রিন্স ইলেকট্রনিক্সকে ৫,০০০ টাকা এবং শহরের একতারা মোড়ের আলিফ আখলাক স্টোরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় র্যাব ও পুলিশ অভিযানে সহায়তা করে। এখানে আসার ঘন্টাখানেক আগে ধরে কোনো বক্তব্য এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য থাকলে আমি শুনবো। পাবনায় এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে সাঁথিয়ার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ সময় হাত পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পুলিশ মরদেহ উদ্ধার করে পাবনা মর্গে পাঠায়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, তদন্ত শেষে এই হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে। সাভারে গাঁজা সেবনের সময় 4 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়। দুপুরে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গাঁজা সেবনকালে হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকদের পরে আমিনবাজারের সহকারী কমিশনার শাহাদাত হোসেন খানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে প্রত্যেককে 15 দিনের সশ্রম কারাদণ্ড এবং 100 টাকা জরিমানা করা হয়। রায় কার্যকর শেষে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়। আগামী 30 এপ্রিল সিলেটের নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় তিনি বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে।
এ সময় তিনি আরও জানান, নতুন কুড়ি স্পোর্টস দেশের ক্রীড়াঙ্গনের নতুন জাগরণের সৃষ্টি করবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের খেলোয়াড়রা নতুনভাবে উজ্জীবিত হবে বলেও মন্তব্য করেন আমিনুল হক। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল খেলোয়াড়দের ভাতার আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এর আগে দুপুর 1টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শন করেন তিনি। সে সময় খুদে ক্রিকেটারদের সাথে কুশল বিনিময় করেন আমিনুল হক। সিলেট জেলা স্টেডিয়ামে এসে যে অব্যবস্থাপনা দেখলাম এবং যেই জরাজীর্ণ অবস্থা দেখলাম সেটি খুবই দুঃখজনক এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে ইনশাল্লাহ আগামী 30শে এপ্রিল আমরা এই সিলেট জেলা স্টেডিয়াম দিয়ে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার সেই ইশতেহার অনুযায়ী আমাদের নতুন করে স্পোর্টস এই কর্মসূচি ইনশাল্লাহ আমরা উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেখানে আমাদের ফুটবল ক্রিকেট সহ আমরা প্রথম পর্যায়ে 7টি ইভেন্টকে নিয়ে আমরা আমাদের নতুন করে স্পোর্টস শুরু করতে যাচ্ছি। চুয়াডাঙ্গায় আবাদযোগ্য জমির অর্ধেকেরও বেশিতে চাষ হচ্ছে ভুট্টা। অর্থকরী ফসল হওয়ায় ভুট্টা চাষে বেশ লাভবান জেলার কৃষকরা। তারা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সব খরচ বাদ দিয়ে বিঘা প্রতি ভালো লাভ হবে। আর কৃষি বিভাগ বলছে, ভুট্টার দাম ভালো পাওয়ায় আগামী মৌসুমে ভুট্টা চাষ আরও বাড়বে। চুয়াডাঙ্গা থেকে বিস্তারিত জানাচ্ছেন অনিক চক্রবর্তী। প্রায় 20 বছর আগে চুয়াডাঙ্গায় স্বল্প পরিসরে ভুট্টার আবাদ শুরু হয়। লাভজনক হওয়ায় কৃষকেরা এখন ভুট্টা উৎপাদনে দারুণ আগ্রহী। এ অঞ্চলে পুষ্টিগুণ ও অর্থকরী ফসল হিসেবে তাই ভুট্টার চাষ বাড়ছে। কৃষকরা বলছেন, ভুট্টা চাষে উৎপাদন খরচ অন্যান্য ফসলের তুলনায় কম। এলাকায় গবাদি পশু এবং মাছের খামার বাড়ায় ভুট্টার আবাদও বাড়ছে। চলতি বছর বিঘা প্রতি 15,000 টাকা লাভ পাওয়ার আশা কৃষকদের। বিঘায় কত 20-25 হাজার টাকা খরচ হয়, ঠিক আছে। আর আমি বিঘে 3 মতো ভুট্টা করেছি। 10টা নাগে বিভিন্ন ঔষধ নাগে কীটনাশক নাগে আর সার ওষুধ বর্তমান যা দাম, মানুষ অধিকাংশ চাষে প্রচুর ব্যয় বহন হয়ে যায়। সার, বীজ, কীটনাশক, জমি তৈরি সহ প্রতি বিঘায় খরচ হয় 15 থেকে 20,000 টাকা। বিঘা প্রতি ফলন হয় প্রায় 35 থেকে 40 মণ করে। জেলায় আবাদযোগ্য 94,220 হেক্টর জমির মধ্যে এবার 47,755 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। উৎপাদিত ভুট্টার বাজার মূল্য প্রায় 1700 কোটি টাকা। গত বছরে ছিল, এবারটাও করেছি। এই মশা টশা হাফ বেরোছে, আবহাওয়াটা ভালো আছে। যদি ঝড়ঝাটাই নষ্ট না হয় তো মোটামুটি লাভ হবে। এই বছর ভুট্টা আছে 5 বিঘে মতো, আল্লাহ রহমতে খুবই ভালো হয়েছে। যদি সুফলাফল তুলতে পারি ঘরে, আল্লাহ রহমতে লাভজনক হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, মার্চের শেষ থেকে এপ্রিলে ভুট্টা কাটা শেষ হয়। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা লাভবান হবেন। 1197 কোটি টাকার আমরা ভুট্টা এবার উৎপাদন করব। আশা করি যে এই ভুট্টাটি যদি আরও ভালো করা যায় অথবা ভালো জাতের ব্যবহার হয়, পরিচর্যা ভালো হয়, এই ভুট্টার উৎপাদনের পরিমাণ বাড়তে পারে। সেক্ষেত্রে আমাদের এই দ্বারা যে বিক্রিত মূল্য সেটিও বাড়ার সম্ভাবনা আছে। মানুষ গবাদি পশু ও মৎস্যর খাদ্য হিসেবে ব্যাপকভাবে ভুট্টার ব্যবহার বাড়ায় দিন দিন এর চাহিদাও বাড়ছে। এ কারণে কৃষকেরা ঝুঁকছেন ভুট্টা চাষে। এখন চুয়াডাঙ্গা শেষ করছে এখন জনপদে, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রোববার থেকে শুরু হামের জরুরি টিকাদান কর্মসূচি, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। পাবে 6 মাস থেকে 10 বছর বয়সীরা। হাসপাতালের রোগীর চাপ। দাম না বাড়ানোর ঘোষণার পরও ঠেকানো যাচ্ছে না মজুদ। 3 জেলায় 12,000 লিটার তেল জব্দ। অনেক স্থানেই ফুয়েল কার্ড না পাওয়ার অভিযোগ। নতুন বাজার থেকে আমদানির চেষ্টা। মাত্র 10 মিনিটের কাল বৈশাখী তাণ্ডবে মৌলভীবাজারের কুলাউড়ায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, উপড়ে গেছে গাছপালা। বরিশালের কীর্তনখোলা নদীতে ভাটার টানে লঞ্চ ডুবি, হতাহত নেই। কৃষকের ভাগ্য পরিবর্তনে আশার আলো জাগাচ্ছে কৃষক কার্ড। দেয়া হবে 1 বৈশাখ থেকে। সুবিধা নিশ্চিত হলে ঘুরে দাঁড়াবে কৃষিখাত, বলছেন বিশেষজ্ঞরা।
এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় আলাদা 4 সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ 6 জন নিহত, আহত হন আরও 3 জন। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।